সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি অনুপ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর সাতক্ষীরা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কোভিড-19 কারণে দীর্ঘদিন প্রাতিষ্ঠানিক কার্যাবলী শ্রেণী পাঠদান বন্ধ থাকার কারণে তোমরা অনেকেই ন্যাশনাল অ্যানথেম যেটা অ্যাসেম্বলিতে গাওয়া হতো সেটা ভুলে গেছো, আর এটা খুবই স্বাভাবিক। দীর্ঘদিন প্র্যাকটিস না থাকলে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা বাড়িতে ভালো করে ন্যাশনাল অ্যানথেম প্র্যাকটিস করবে, নিজেরা গাইবে, ভালো করে প্র্যাকটিস করবে, যেন পরবর্তীতে প্রতিষ্ঠানের কার্যক্রম আবার শুরু হওয়ার পরে তোমরা ন্যাশনাল অ্যানথেম গাইতে পারো। এ বিষয়ে অবশ্যই সচেতন থাকবে। যখন তোমরা বাইরে যাবে তখন মাস্ক ব্যবহার করবে, বাইরে গেলে স্যানিটাইজার ব্যবহার করবে, এবং যে সামাজিক দূরত্ব সেটা বজায় রাখার চেষ্টা করবে। আর এই যে দূরত্ব সাধারণত কি 3 মিটার অর্থাৎ 6 হাত হলেই ভালো হয়। এ কথাটা মাথায় রাখবে। আর সবাইকে এই কোভিড-19 ব্যাপারে সচেতন করবে। বাড়িতে যারা আছেন, বয়োজ্যেষ্ঠরা আছেন, তাদেরকে তোমরা সচেতন করবে কোভিড-19 ব্যাপারে। তাদেরকেও কি বাইরে গেলে তারাও মাস্ক ব্যবহার করবে, স্যানিটাইজার ব্যবহার করবে। এ ব্যাপারে তাদেরকে কি তোমরা পরামর্শ দেবে। নিজেরা সচেতন থাকবে, নিজেরা সুস্থ থাকলে সবাই সুস্থ থাকবে। একটা পরিবারের যদি একজন সুস্থ থাকে, অসুস্থ হয়ে যায়, তাহলে তার কারণে কি অন্যান্য সদস্যরা কিন্তু অসুস্থ হতে পারে। এই বিষয়ে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমাদের সুস্থতাই পারে কি একটা পরিবারকে সম্পূর্ণরূপে সুস্থ রাখতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দশম শ্রেণীর জীববিজ্ঞানের পঞ্চম অধ্যায় থেকে প্রাণীর খাদ্য ও পুষ্টি নিয়ে আমরা আলোচনা করব। কোন বিষয় নিয়ে আলোচনা করছি? প্রাণীর খাদ্য ও পুষ্টি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক খাদ্য কি। প্রথমে আরেকটু বলে নিই, আজকের পাঠ শেষে আমরা কি এই যে প্রাণীর খাদ্য পুষ্টি নিয়ে আলোচনা করছি, এই পাঠ শেষে আমরা খাদ্যের উপাদানগুলো সম্পর্কে জানবো, বিভিন্ন প্রকার খাদ্য উপাদানের উৎস অর্থাৎ কোথা থেকে আমরা পাই সে বিষয়ে জানতে পারবো, এবং তার কার্যাবলীও কি আমরা জানতে পারবো। খাদ্য উপাদানের গুলোর কাজ আমরা জানতে পারবো, আর এটা শরীরের উপরে কেমন প্রভাব পড়ে, তার প্রয়োজনীয়তা, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। তাহলে আজকের আলোচ্য বিষয় প্রাণীর খাদ্য পুষ্টি। প্রাণীর খাদ্য পুষ্টি। আমরা জানি যে খাদ্য কি। আমরা আজকে জানতে চেষ্টা করব যে প্রথমে খাদ্য কি। এই খাদ্য সম্পর্কে আমরা আসলে খাদ্য কি এইটা নিয়ে আমরা আজকে প্রথমেই কি জানবো যে খাদ্য কি। খাদ্য হলো জীবন ধারণের জন্য আমরা যে জিনিস গ্রহণ করে থাকি সেটাই হচ্ছে মূলত খাদ্য। কিন্তু এছাড়া আরেকটা বিষয় আছে, জীবন ধারণের জন্য এবং শরীরের পুষ্টির জন্য, জীবন ধারণের জন্য
এবং শরীরের পুষ্টি আর বৃদ্ধির জন্য, দেহের ক্ষয় পূরণের জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এবং দেহের কর্মশক্তি ও তাপ শক্তি বৃদ্ধির জন্য যেগুলোকে আমরা গ্রহণ করে থাকি, যে উপাদানগুলো আমরা গ্রহণ করে থাকি সেটি হচ্ছে খাদ্য। তাহলে কি, তাহলে দেহের বৃদ্ধি আর পরিপুষ্টির জন্য আমরা যে জিনিস গ্রহণ করে থাকি, যা কি করে আমাদের শরীরের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীরের কর্মশক্তি প্রদান করে, তাপ উৎপন্ন করে, অর্থাৎ এক কথায় বেঁচে থাকার জন্য শরীরের ভিতরে যে সামগ্রিক যে কার্যাবলীর প্রয়োজন, যে জৈবিক কার্যাবলী সংগঠিত হতে পারে, সেটাই হচ্ছে কি খাদ্য। এই খাদ্য উপাদান কয়টি? খাদ্যের উপাদান হচ্ছে 6টি। খাদ্যের উপাদান তাহলে খাদ্যের উপাদান কয়টি? 6টি। একটি আমিষ জাতীয় খাদ্য, এক হচ্ছে কি আমিষ জাতীয় খাদ্য, আমিষ জাতীয় খাদ্য। 2 শর্করা জাতীয় খাদ্য। আমিষ জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য। 3 স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য। তাহলে খাদ্যের উপাদান এই 6টি। একটা হচ্ছে আমিষ, 2 হচ্ছে শর্করা, 3 স্নেহ বা চর্বি, 3 হচ্ছে স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য। তাহলে আমিষ, শর্করা, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য,
স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য, খনিজ লবণ, ভিটামিন আর পানি। তাহলে কি কি হলো? আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য, শর্করা, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য, খনিজ লবণ, ভিটামিন আর পানি। এই হচ্ছে খাদ্যের 6টি উপাদান। এই খাদ্যের 6টি উপাদানের ভিতরে এই আমিষ বা আমিষ জাতীয় খাদ্য, শর্করা আর স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য, এই তিনটি হচ্ছে প্রধান উপাদান। অর্থাৎ এই জিনিসগুলো বেশি বেশি কি আমাদের প্রয়োজন হয়, অন্যগুলো আছে, তবে এই তিনটা আমিষ জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য আর স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য, এই উপাদানগুলো হচ্ছে প্রধান খাদ্য উপাদান। 6টি উপাদানের ভিতরে এই 3টি উপাদান হচ্ছে প্রধান খাদ্য উপাদান। একটি চার্টের মাধ্যমে এখানে একটি চার্ট আছে, একটি চার্টের মাধ্যমে আমরা কি খাদ্যের উপাদানগুলো, অর্থাৎ কোন কোন খাদ্যে কোন কোন উপাদান আছে সেই সম্পর্কে কি আমরা একটু জেনে নিই। দেখো, আমরা বলেছি খাদ্যের প্রধান উপাদান কয়টি? 3টি। একটা হচ্ছে আমিষ জাতীয় খাদ্য, আর একটা হচ্ছে কি শর্করা জাতীয় খাদ্য আর স্নেহ জাতীয় খাদ্য। এই আমিষ কোন কোন খাদ্য থেকে আমরা পেয়ে থাকি, এটা কিন্তু আমাদের একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে যে কোন কোন খাদ্যগুলো থেকে আমরা আমিষ জাতীয় খাদ্য পেয়ে থাকি। তাই আমিষ জাতীয় খাদ্যের কাজটা কি? আমিষ জাতীয় খাদ্যের কাজ হচ্ছে, আমিষ হচ্ছে আমাদের শরীর গঠন করে আর দেহ ক্ষয় পূরণ করে। আমিষ জাতীয় খাদ্য কি করে? শরীর গঠন করে আর দেহ ক্ষয় পূরণ করে। আর আমিষে কোন কোন জিনিসগুলো থাকে? আমিষ থেকে আমরা কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন আর নাইট্রোজেন, এই 4টি মৌলিক উপাদান আমরা আমিষ জাতীয় খাদ্য থেকে পেয়ে থাকি। কি কি? কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন আর হাইড্রোজেন। এছাড়াও অন্যান্য জিনিসও থাকে, সালফার থাকে, আয়রন থাকে, এরকম কিছু উপাদান এই আমিষ জাতীয় খাদ্য থেকে আমরা পেয়ে যাই। তাহলে আমিষের কাজ কি? আমিষে একমাত্র উপাদান যেখান থেকে আমরা নাইট্রোজেন পেয়ে থাকি, এই কারণে আমিষটা হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী এবং এর গুরুত্ব এত বেশি। তাহলে এটা কি করে? আমাদের শরীরে ক্ষয়পূরণ করে আর শরীরে কি বৃদ্ধি সাধন করে। তাহলে এই আমিষ কোন কোন খাদ্য উপাদান থেকে আমরা পেয়ে থাকি, কোন কোন খাদ্য থেকে আমরা পেয়ে থাকি? দেখো, এখানে একটা চার্ট থেকে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ, চার্টে দেওয়া আছে এখানে যে মাছ, ছোট ছোট মাছ, বড় মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, এগুলো থেকে আমরা আমিষ পেয়ে থাকি। দেখো, এই আমিষ 2 ধরনের জিনিস থেকে পাওয়া যায়, একটি উদ্ভিদ আর আরেকটা হচ্ছে প্রাণী।
প্রাণী থেকে যেগুলো পাই সেগুলোকে বলা হয় প্রাণীজ আমিষ, আর যেগুলো উদ্ভিদ থেকে পেয়ে থাকি সেগুলোকে বলা হয় উদ্ভিজ্জ আমিষ। প্রাণীজ আমিষ এর ভিতরে কি কি আছে? প্রাণী থেকে যেগুলো পাই, মাছ, ডিম, মাংস, দুধ, এগুলো থেকে আমরা কি পাই? আমিষ পাই, এগুলো বলে প্রাণীজ আমিষ। অপরদিকে এই যে ভাত, ডাল, চীনাবাদাম, দেখতে পাচ্ছ, শিমের বিচি, এগুলো থেকে, সয়াবিন, এগুলো থেকে আমরা কি পাই? আমিষ বা প্রোটিন পেয়ে থাকি। সয়াবিন থেকে সয়াবিন থেকে আমরা প্রচুর পরিমাণে কি আমিষ পেয়ে থাকি। তাহলে আমিষ, এরপর আসলে কি শর্করা, যেটাকে বলা হয় কার্বোহাইড্রেট। আমিষকে বলা হয় প্রোটিন, কার্বোহাইড্রেট মানে শর্করা। এই শর্করার কাজ কি? শর্করা জাতীয় খাদ্য হচ্ছে যে খাদ্যগুলো আমাদের শরীরে শক্তি উৎপাদন করে। শর্করা জাতীয় খাদ্যের প্রধান কাজ হচ্ছে কি? শরীরে শক্তি উৎপাদন করা। শর্করা জাতীয় খাদ্য খাই বলে আমাদের শরীরে শক্তি উৎপাদিত হয়। দেখো, এই শর্করা আমরা কোথা থেকে পাই? শর্করা জাতীয় খাদ্য আমরা পনির থেকে পাই, ভাত থেকে পাই, দুধ, কলা, আখ, মানে মিষ্টি জাতীয়, বিশেষ করে মিষ্টি জাতীয় যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো থেকে আমরা বেশি বেশি কি শর্করা পেয়ে থাকি। তারপরে কি দানাদার শস্য, মধু, আখ, কলা, দুধ, ভাত, পনির, এগুলো থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে শর্করা পেয়ে থাকি। আমরা যে প্রতিদিন ভাত খাই, রুটি খাই, এগুলো থেকে আমরা কি পাই? প্রচুর পরিমাণে শর্করা পেয়ে থাকি। এই শর্করা আমাদের শরীরে কিভাবে জমা থাকে? শর্করা বা এটা আমাদের শরীরে স্টার্চ বা শ্বেতসার রূপে কি জমা থাকে। যা এই শর্করা আবার কি 3 ধরনের হয়ে থাকে। শর্করা কয় ধরনের হয়ে থাকে? সব গঠন অনুসারে শর্করা সাধারণত কি 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে মনোস্যাকারাইড, একটা ডাইস্যাকারাইড, একটা হচ্ছে পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড আর পলিস্যাকারাইড। এক শর্করা বিশিষ্ট, দেখো, এক শর্করা বিশিষ্ট হচ্ছে কি, এখানে তোমরা দেখতে পাবে, একটু ঘুরে যাই আমি। এই যে ফলের রস, আমরা যে ফলের রস খাই না, এই যে ফলের রস, মধু, এগুলো হচ্ছে শর্করা বা গ্লুকোজ। এক শর্করা বা গ্লুকোজ। দ্বি শর্করা যেটাকে বলে সুক্রোজ, এগুলো আমরা কোথা থেকে পাই? দ্বি শর্করা গুলো আমরা কোথা থেকে পাই? চিনি, দুধ থেকে পাই, চিনি থেকে পাই, দুধ থেকে পাই, চিনি থেকে পাই। দেখবে তোমরা, যখন আমরা বাচ্চাদের দুধ কিনতে যাই বাজারে, তখন কিন্তু সেখানে লেখা থাকে যে কি সুক্রোজ, গ্লুকোজ, সুক্রোজ, এরকম কথাগুলো কিন্তু লেখা থাকে, তোমরা দেখতে পারো। দেখো, আর আছে কি পলিস্যাকারাইড। সেটা কি? যে সেই খাদ্যগুলো কি কি? এই যে আমরা ভাত খাই, আলু খাই, তারপরে শাকসবজি থেকে আমরা কি পাই? এই এই যে পলিস্যাকারাইড, যেটা এইটা আমরা অর্থাৎ এইগুলো আমরা কোথা থেকে পাই? পলিস্যাকারাইডটা পাই আলু থেকে, শাকসবজি থেকে, ভাত থেকে, রুটি থেকে। দেখো, এই যে শাকসবজি আমরা কাঁচা খেতে পারি না, ভাত আমরা কি চাউল ওইভাবে খেতে পারি না রান্না না করে, আটা কিন্তু আমরা ওইভাবে গমটা ওইভাবে খেতে পারি না, যতক্ষণ নাকি ওটাকে বিশেষ প্রক্রিয়ায় রুটি বা পরোটাতে রূপান্তর করা না হয় ততক্ষণ কিন্তু আমরা এগুলো গ্রহণ করতে পারি না। এর কারণ হলো আমরা আমাদের শরীর যে কোষগুলো, এগুলো যখন আমরা খাদ্য খাই সেগুলো পরিপাক হয়ে যায়, যেগুলো পলিস্যাকারাইড, যেগুলো ডাইস্যাকারাইড, এইগুলো যতক্ষণ পর্যন্ত খাদ্য গ্রহণ করার পরে ওগুলো পরিপাক হয়ে যতক্ষণ না সেটা গ্লুকোজে রূপান্তরিত হচ্ছে
যতক্ষণ না সেটা গ্লুকোজে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ কি এটাকে বলা হয় কি মনোস্যাকারাইডে পরিণত না হচ্ছে, গ্লুকোজ বা মনোস্যাকারাইডে পরিণত না হচ্ছে, বুঝতে পারছো? পলিস্যাকারাইড, ডাইস্যাকারাইড যখন কি এটা পরিপাকে যতক্ষণ না মনোস্যাকারাইডে পরিণত হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের শরীর সেটা গ্রহণ করছে না। বোঝা গেছে আমার কথা? তাহলে আমরা এখন জানলাম কি শর্করা, এরপরে আসবে কি খনিজ লবণ। এই যে খনিজ লবণ না, শর্করা পরে এবার স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য। এই স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য আসলে এর মূল কাজটা কি? স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য মূলত আমাদের শরীরে তাপ আর শক্তি উৎপন্ন করে, তাপ আর শক্তি উৎপন্ন করে, তাপ আর শক্তি উৎপন্ন করে, এটাই হচ্ছে এর মূল কাজ। এই চর্বি কোথায় জমা থাকে? সাধারণত ত্বকের নিচে জমা থাকে বা বিভিন্ন পেশিতেও কি চর্বি জমা থাকে, আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে চর্বি জমা থাকে। এই চর্বি চর্বিজাত খাদ্য যখন আমরা গ্রহণ করি, এই পাকস্থলীতে ওই চর্বিটা থাকার ফলে কি হয় দেখো, আমাদের কিন্তু ক্ষুধার ভাগটা কমে যায়। অনেক সময় আমরা যখন ক্ষুধার্ত হয়ে যাই, তখন কিছুক্ষণ পরে আবার খাওয়ার চাহিদা কি আর থাকে না, আমরা বলি যে কি আর ক্ষুধা নেই। এর কারণটা হচ্ছে আমাদের শরীরে জমে থাকা চর্বি শরীর তখন কি গ্রহণ করতে থাকে, যার ফলে আমাদের ক্ষুধা নিবৃত্ত হয়ে যায়, ক্ষুধা নিবৃত্ত হয়। তাহলে এই চর্বিজাত খাদ্য আমরা কোথা থেকে পাবো? এই যে আমরা তেল, যেগুলো ভোজ্য তেল, তেল মানে কি ভোজ্য তেল, যেগুলো আমরা খাওয়ার জন্য কি ব্যবহার করি, অর্থাৎ আহার করে থাকি, যেগুলো রন্ধন কার্যে যেগুলো ব্যবহার করে সেগুলো হচ্ছে ভোজ্য তেল। যেমন কি ঘি, এখানে আছে কি অলিভ, যে আমরা সরিষার তেল, যে সূর্যমুখী তেল, যে বাদামের তেল, এই যে সমস্ত তেলগুলো, সয়াবিন তেল, এগুলো যেগুলো আমরা গ্রহণ করে থাকি, এগুলো করে ভোজ্য তেল, রান্না করার কাজে যেগুলো ব্যবহৃত হয়। তবে ভোজ্য তেল হিসাবে কিন্তু সয়াবিন তেল উৎকৃষ্ট তেল। তাহলে এই তেলগুলো থেকে আমরা কি পাই? চর্বি পেয়ে থাকি। এছাড়া কোন কোন খাদ্য উপাদান থেকে আমরা পাই? যে দুধ থেকে পাই, তারপর ডিম, তোমরা জানো ডিমের যে সাদা অংশ, সেই সাদা অংশ থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পেয়ে থাকি। আর ডিমের যেটা কুসুম, এই কুসুম থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে স্নেহ বা চর্বি পেয়ে থাকি, ফ্যাট পেয়ে থাকি। ঘি থেকে পেয়ে থাকি, ক্রিম থেকে পেয়ে থাকি, মাখন থেকে পেয়ে থাকি, এগুলো থেকে আমরা পর্যাপ্ত চর্বি পেয়ে থাকি। এবার হচ্ছে খনিজ লবণ। এই খনিজ লবণ এর কাজটা কি? এই খনিজ লবণের কাজ হচ্ছে এটা আমাদের শরীরের বিভিন্ন রকম জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে, জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে, জৈবিক কোষের ভিতরে বিভিন্ন রকম জৈবিক কার্যাবলী সম্পাদন করে থাকে এই খনিজ লবণ। তাহলে খনিজ লবণ আমরা কোন কোন উপাদান থেকে পাই? এই যে বাঁধাকপি, লেবু, মটরশুঁটি, মূলা, গাজর, দুধ, লবণ, সবুজ সবজি, টমেটো, আমলকি, এইগুলো থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে খনিজ লবণ পেয়ে থাকি। দেখো, এই খনিজ লবণের কথা আমরা বললে একটা কথা তোমাদেরকে বলি, অনেক সময় কোনো প্রাণী, মানুষের কথাই ধরি, যখন অসুস্থ হয়ে যায়, তখন আমি বলছি ডায়রিয়ার মতো রোগে যখন আক্রান্ত হয়, ডায়রিয়া অর্থাৎ ঘন ঘন কি মলত্যাগ করতে থাকে, এরকম অবস্থায় শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে যেতে থাকে, আর যার ফলে ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন হওয়া মানে পানি শূন্য হয়ে যাওয়া। এই ডিহাইড্রেশন হলে, পানি শূন্য হয়ে গেলে কেমন লক্ষণ প্রকাশ পায়? তার জিভটা শুকিয়ে আসে, গলাটা শুকিয়ে আসে, হাতের শিরাগুলো কি দেখা যায় না চুপসে যায়, আর কোনো জায়গায় এরকম চামড়া বা ত্বক ধরে এরকম টান দিলে কি সেটা কি আর সহজে আগে পূর্ব অবস্থায় ফিরে যায় না, অর্থাৎ যেন একটু কুকড়ে থাকে। আমার কাছে বুঝতে পারছো? এই পরিস্থিতিতে বোঝা যায় যে কি তার ডিহাইড্রেশন হচ্ছে।
ঘন ঘন শরীরে পানির অভাব হলে আর ঘন ঘন পায়খানা হলেই পানির অভাব হয়, আর পানির অভাব হলে কি হয়, ডিহাইড্রেশন হয়। তাহলে এই যখন ডিহাইড্রেশন হয় তখন আমাদের কি বলে, খাবার স্যালাইন খাওয়ার কথা বলে। আর যখন এটা মাত্রা বেশি হয়ে যায়, ডিহাইড্রেশনের মাত্রা, তখন শরীরের ভিতরে যখন ডায়রিয়া হয় তখন কিন্তু কলেরা স্যালাইন দিতে হয়। কি দিতে হয়? কলেরা স্যালাইন পুশ করতে হয়। যখন কলেরা স্যালাইন দেওয়া হয় আস্তে আস্তে রোগী সুস্থ হয়ে যায়। এর কারণ কি? ওই স্যালাইনের ভিতরে বিভিন্ন রকম খনিজ লবণ দেওয়া থাকে। দেখো খনিজ, এই যে সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, যেটা আমরা খাওয়ার লবণ হিসেবে খাই না, ওর ভিতরে কি আছে, সোডিয়াম আর ক্লোরিন আছে। সোডিয়াম ক্লোরাইড NaCl, কি NaCl, সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড হচ্ছে কি খাবার লবণ। এই যেখানে দুটো উপাদান থাকে, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন। সোডিয়াম আর ক্লোরিন, এই খাদ্য উপাদানের যখন অভাব হয় তখন তার আস্তে আস্তে কি হয়, যখন মল ত্যাগ করতে থাকে, ঘন ঘন মল ত্যাগ করতে থাকে, তখন ওই যে মলের সাথে রক্তে থাকা ওই খনিজ উপাদানগুলো, যেগুলো জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ সম্পন্ন করে, কার্যাবলী নিয়ন্ত্রণ করে, ওই উপাদানগুলো বেরিয়ে যেতে থাকে। যার ফলে কি তার শরীরের জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণে কি সমস্যা দেখা দেয়, কোষের ভিতরে যে জৈবিক কার্যাবলী এগুলো বিঘ্নিত হয়, যার ফলে সে আস্তে আস্তে কি অসুস্থ হয়ে যায়। আশা করি বুঝতে পারছো একটু। তাহলে এই কারণে যে স্যালাইনটা পুশ করায় ওর ভিতরে বিভিন্ন রকম লবণ রয়েছে, বিভিন্ন রকম লবণের ভিতরে মিশ্রিত আছে, বিভিন্ন রকম খনিজ ওর ভিতরে মিশ্রিত আছে। তাই ওটাকে বলা হয় কি, রক্তের উপাদানগুলো, রক্তের যে খনিজ যেটা আমরা বলছি, এগুলো রক্তের সাথে মিশে থাকে, যেটা মলের সাথে বেরিয়ে যায়। সেই খনিজগুলোর অভাব পূরণ করার জন্য বাইরে থেকে কি স্যালাইন দিতে হয়। যে স্যালাইনের ভিতরে প্রয়োজনীয় কি, রক্তের প্রয়োজনীয় খনিজ উপাদানগুলো সব ওই স্যালাইনের ভিতরে বিদ্যমান থাকে, যার ফলে সেটা মানুষের শরীরে কি আবার সুস্থতা ফিরিয়ে নিয়ে আসে। তাহলে আমরা জানলাম খনিজ লবণের কাজ কি। তাহলে কোথা থেকে পাবো আমরা? বাঁধাকপি, মটরশুঁটি, মূলা, গাজর, দুধ, লবণ, সবুজ শাকসবজি, আমলকি, টমেটো, বিভিন্ন রকম জিনিস থেকে আমরা, শাকসবজি, কচু শাক, এগুলো থেকে আমরা কি প্রচুর পরিমাণে খনিজ লবণ পেয়ে থাকি, ক্যালসিয়াম পেয়ে থাকি কচু শাক থেকে। এবার আসলো ভিটামিন। দেখো ভিটামিন হচ্ছে খাদ্য প্রাণ, ভিটামিন হচ্ছে খাদ্য প্রাণ। আমরা আগেই বলেছি ভিটামিনের কাজ কি, ভিটামিনের কাজ হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে ভিটামিনের কাজ। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাই হচ্ছে ভিটামিনের কাজ। এই ভিটামিন আমাদের শরীরে এর প্রয়োজনীয়তা কম হলেও যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের কি গ্রহণ করতে হবে। তা না হলে ভিটামিনের অভাবজনিত কারণে একসময় আমরা ভিটামিনের অভাবজনিত রোগে আক্রান্ত হব এবং আস্তে আস্তে কি আমরা মৃত্যুর দিকে ধাবিত হব। সুতরাং এই বিষয়টা আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে ভিটামিন খাওয়ার ব্যাপারে। এই যে ভিটামিন যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সুতরাং আমাদের জীবনে এর গুরুত্ব অনেক বেশি। ভিটামিন কোথা থেকে পাই? ভিটামিন আমরা কি মাছ থেকে পাই, বিভিন্ন রকম সবজি থেকে পাই, পাকা ফল থেকে পাই, লেবু থেকে পাই, তেল থেকে পাই, দুধ থেকে পাই, বিভিন্ন জায়গা থেকে আমরা ভিটামিন পাই। এই ভিটামিন বিভিন্ন রকম রয়েছে, যেমন ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন সি, এরকম বিভিন্ন ভিটামিন রয়েছে। ভিটামিন এ কি করে তোমরা জানো? আমাদের যে চোখের দৃষ্টিশক্তি ভালো করে, রাত কানা রোগ প্রতিরোধ করে ভিটামিন এ। এই ভিটামিন এ আমরা কোথা থেকে পাবো? ভিটামিনে আমরা যে পাকা ফল আছে সেগুলো থেকে আমরা পেতে পারি পাকা ফল। তারপরে কি, এই যে আমরা ছোট ছোট মাছ, যেগুলো মলা মাছ, ভেলা মাছ অথবা মরুল্য মাছ বলে গ্রাম্য ভাষায়, মলা মাছ, ভেলা মাছ, এগুলো কি ছোট ছোট মাছ থেকে আমরা কি ভিটামিন এ পেয়ে থাকি। ভিটামিন বি কোথা থেকে পাই? ভিটামিন বি বিভিন্ন রকম কাজ করে। তারপরে যেমন কি আমাদের ভিটামিন বি কিন্তু অনেক রকম আছে। তাহলে
যে রক্ত স্বল্পতা পূরণ করে, তারপরে কি আমাদের যে গালে ঘা হয়ে থাকে এগুলো কি সমস্যা নিরসনে কি ভিটামিন বি বিশেষ ভূমিকা পালন করে থাকে। আরো আছে অনেক কিছু। তাহলে দেখো এই ভিটামিন বি আমরা কোথা থেকে পাবো? ভিটামিন বি সাধারণত যে কচু শাক আছে, কচু শাক থেকে প্রচুর পরিমাণে আমরা ভিটামিন বি পেয়ে থাকি। আর এছাড়াও আরো আছে এখানে আরেকটা চার্ট আছে, যে চার্ট থেকে আমরা বুঝতে পারবো যে ভিটামিন বি আমরা কোন কোন জিনিস থেকে পাবো। আচ্ছা, আমরা ভিটামিন বি যে জিনিস থেকে আমরা পাবো সেটি হচ্ছে কি, আমরা প্রচুর পরিমাণে কচু শাক খাবো, কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন বি পাওয়া যায়। তারপরে তোমরা এই যে কচু শাক থেকে আমরা ভিটামিন বি পেতে পারি। তারপরে মাংস থেকেও কি সামান্য পরিমাণে ভিটামিন বি পাওয়া যেতে পারে, মাংস থেকেও পাওয়া যেতে পারে। যাই হোক, এবার আসছে ভিটামিন, এবার তারপর আসলো পানি। এই পানি আমরা পানির কাজ কি? পানির কাজ হচ্ছে দেহের উৎপন্ন তাপ আর পানির সমতা বিধান করে। উৎপন্ন তাপ আর পানির সমতা বিধান করাই হচ্ছে পানির কাজ। পানি কিন্তু কোষের ভিতরে এই যে কোষকে এবং কোষের অন্য উপাদানকে ধারণ করে আছে পানি। একটা মানুষের শরীরের তোমরা জানো প্রায় 50 থেকে 65% পূর্ণবয়স্ক মানুষের 50 থেকে 65% ঠিকই তার দেহ পানি। এই কারণে যারা কি শরীর ক্লিষ্ট হয়ে যায়, যারা রোগা হয়ে যায়, অস্থি চর্মসার হয়ে যায়, এরকম ব্যক্তির ওজন কিন্তু কমে যায়। যেহেতু তার দেহে পানির পরিমাণ কম থাকে, তাই তার আস্তে আস্তে ওজনও কি কমতে থাকে। তাহলে একটা শরীরে কি 50 থেকে কি তার 65% কি প্রায় পানি। তাহলে বুঝতে পারছো যে পানির গুরুত্ব কতটুকু। এই পানিতেই কিন্তু সমস্ত কোষ বা কোষের অন্য উপাদানগুলো বিদ্যমান থাকে। রক্তে যে অক্সিজেন মিশ্রিত হয় এবং যে খাদ্যের উপাদানগুলো মিশ্রিত থাকে, সেটাই পানির মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। দেহে যদি পানি না থাকতো তাহলে কোনোভাবেই কি এই যে রক্তের প্রবাহ এটা বজায় থাকতো না, অবশ্যই সেটা বিঘ্নিত হতো এবং কি আমরা কখনোই বেঁচে থাকতে পারতাম না। পানি ছাড়া কোষের মানে কোন রকম কার্যাবলী চিন্তাই করা যায় না। এই পানি কি করে? পানি যেমন পানির মাধ্যমে যে পানি যেমন কি খাদ্য উপাদানগুলো অক্সিজেন গুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যায়, একইভাবে দেহ থেকে অপ্রয়োজনীয় উপাদানগুলো এই পানির মাধ্যমেই কিন্তু বাইরে নিষ্কাশিত অর্থাৎ নির্গত হয়ে থাকে। তাহলে আমরা জানলাম খাদ্যের উপাদানগুলো সম্পর্কে, জানলাম এদের কাজগুলো জানলাম। আরো এক ধরনের খাদ্য উপাদান আছে যেটা খেলে রাতে দেখো এখানে আমরা যে আসলে ভিটামিন বি যেটা বলে রিবোফ্লাভিন আমরা কোন কোন খাদ্য থেকে পেয়ে থাকি, এখানে স্পষ্ট করে একটা খাদ্য পুষ্টির যে চার্ট আছে এই চার্টে দেওয়া আছে যে আমরা কোন কোন জায়গা থেকে কি আমরা এগুলো পেয়ে থাকি। রিবোফ্লাভিন অর্থাৎ ভিটামিন বি, ভিটামিন বি জাতীয় যে খাদ্যগুলো সেগুলো কি দুধ থেকে পেয়ে থাকি। চাল থেকে আমরা কি ভিটামিন বি পেয়ে থাকি, চাল প্রচুর পরিমাণে ভিটামিন বি আছে। শিম থেকে পাই, ডিম থেকে পাই, ডাল থেকে পাই, শাক থেকে পাই। আর এগুলো থেকে কি আমরা ভিটামিন বি পেয়ে থাকি।
এখন আমরা আলোচনা করব রাফেজ। কি রাফেজ? এটা একটা ব্যতিক্রম ধর্মী খাদ্য উপাদান, যেটার প্রয়োজনীয়তা আমাদের শরীরে কম হলেও, যেটা আমাদের শরীরে পুষ্টি উপাদান না দিলেও যেটার গুরুত্ব কিন্তু কোনো অংশেই কম নয়। এটা থেকে হয়তো আমরা কোনো পুষ্টি উপাদান পাই না, যেহেতু এই রাফেজটা আমরা গ্রহণ করতে পারি না, শরীরে এটা শোষণ করে না, তাহলে এর কাজটা কি? যখন এই রাফেজটা, অর্থাৎ আঁশ জাতীয় যে খাদ্য রাফেজ, আঁশ বা রাফেজ, এটা আমরা কি করি, এর কাজ হচ্ছে এটা শরীরের ভিতরে যে পানি শোষণ করে, আর কি করে, যে মল, শরীরের ভিতরে মল বৃদ্ধি করে, আর বৃহদান্তরে জমে থাকা মলকে বাইরে নির্গত করতে সাহায্য করে এই রাফেজ। রাফেজ যদি আঁশ জাতীয় খাদ্য যদি আমরা না গ্রহণ করি, তাহলে কিন্তু আমাদের কিন্তু এই যে মল নিষ্কাশনে অবশ্যই কি বিঘ্নতার সৃষ্টি হবে। তাহলে রাফেজ জন্য আমাদের কি করতে হবে? আমাদের যেগুলো আঁশ সমৃদ্ধ খাবার আছে সেগুলো গ্রহণ করতে হবে, আঁশ সমৃদ্ধ খাবারগুলো আমাদের গ্রহণ করতে হবে। তাহলে এই রাফেজ হচ্ছে যেগুলো কি করে, আমাদের শরীর থেকে শরীরের মল নিষ্কাশনে, এই রাফেজ মল নিষ্কাশনে এই রাফেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের মল বৃদ্ধি করে, আবার বৃহদান্তর থেকে কি মল নিষ্কাশনে এই রাফেজ বা আঁশ জাতীয় খাদ্য সাহায্য করে। বিভিন্ন রকম সবজি থেকে আমরা এগুলো পেয়ে থাকি, সবজি জাতীয় সবজি গ্রহণ করলে, তারপরে কি খোসা জাতীয় যেগুলো খোসা, ফলের খোসা, সবজির খোসা, এগুলো থেকে আমরা কি পাই, এই যখন আমরা খোসা জাতীয় যে জিনিসগুলো খাই এগুলো থেকে পর্যাপ্ত আমরা রাফেজ পেয়ে থাকি। আর এই কারণেই কি আমাদের মলটা ঠিকমতো গঠিত হয়, আবার মলটা বৃহদান্তর থেকে ঠিকভাবেই কি নিষ্কাশিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একেবারেই কি শেষ পর্যায়ে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেক দীর্ঘ একটা ক্লাস, আর আমি চেষ্টা করেছি কি এগুলো ঠিক করে তোমাদেরকে বোঝানোর। তা তোমরা যদি কি ক্লাসটা ভালো, ভিডিওটা ভালো করে দেখো, তাহলে নিশ্চয়ই কি তোমরা বুঝতে পারবে যে এই রাফেজের গুরুত্ব, প্রাণীদের খাদ্যের আর পুষ্টির গুরুত্ব। তাহলে খাদ্য কি, যেটা আমাদের শরীরকে বৃদ্ধি আর পরিপুষ্টির জন্য যে জিনিসটা আমরা গ্রহণ করি সেগুলো হচ্ছে খাদ্য। এই খাদ্য সম্পর্কে জানলাম, আবার খাদ্যের উপাদানগুলো সম্পর্কে জানলাম, এবং খাদ্য উপাদানের কোথা থেকে আমরা পাই, বিভিন্ন রকম খাদ্য উপাদান বিভিন্ন রকম জিনিস থেকে পাই সেগুলো সম্পর্কে জানলাম, তার কার্যাবলীগুলো সম্পর্কে জানলাম, এবং আমাদের শরীরে কি কোনটার গুরুত্ব কতটুকু সেটাও আমরা বিস্তারিত জানতে পারলাম। তাহলে তোমরা কি ভিডিওটা ভালো করে দেখবে আর বইটা একটু ভালো করে খেয়াল করবে, তাহলে নিশ্চয়ই তোমাদের মনে যে কাঙ্ক্ষিত যে প্রশ্নগুলো আছে সেগুলোর কি সমাধান তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আর এখন যেহেতু কি সবাই বাড়িতে আছো, ম্যাক্সিমাম মানুষ কি বাড়িতে আছে, আবার এখন তারা সবাই কর্মব্যস্ত হয়ে পড়েছে মানুষ, তোমরা বাড়িতে থেকে ভালো জিনিস, তোমরা যে ভালোভাবে পড়াশোনা করবে, আর পড়াশোনাটা ঠিক মতো করবে, যেহেতু পরীক্ষা হলেই, ক্লাস শুরু হলেই, ক্লাস যদি নাও হয় তবুও কি
তোমাদের তো পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, জ্ঞান অর্জন থেকে তো বিরত রাখলে নিজেদেরকে চলবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই কি আবার স্কুল শুরু হয়ে যাবে, বিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে, এবং তখন তোমরা কি আবার পড়াশোনায় ফিরে আসবে। পড়াশোনার পূর্ব প্রস্তুতি হিসাবে সকল সময় কি তোমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। পড়াশোনা তোমরা সকল সময় নিজেদেরকে কি পড়াশোনার ভিতরে ব্যস্ত রাখবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, বাইরে ঘোরাফেরা করবে না। আর সবসময় কি এখন দেখো গ্রাম অঞ্চলে বা শহরে অনেক জায়গায় কি মাদকের ছড়াছড়ি, এই ব্যাপারে সচেতন থাকবে। ছোট ছোট ভাই বোন, বাড়ির বড়রা যেন মাদকে সচেতন না হয় সেদিকে খেয়াল রাখবে। নিজেরা কি এ ব্যাপারে সচেতন থাকবে, অন্যদেরকে কি মাদক গ্রহণে নিরুৎসাহিত করবে। যারা বন্ধু বান্ধব আছে, কেউ যদি কোনো রকম কি এরকম সমস্যায় আসক্ত হয়ে যায়, মাদকে আসক্ত হয়ে যায়, তাদেরকে কি সঠিক পথে আসার পরামর্শ প্রদান করবে। এবং যারা কি এই ব্যবসার সাথে জড়িত, যারা যুব সমাজকে মানব জাতিকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তাদের সাথে কি তাদেরকে আমাদের মোকাবিলা করতে হবে। অবশ্যই আমাদেরকে কি করতে হবে, প্রশাসনের শরণাপন্ন হতে হবে, পার্শ্ববর্তী থানায় অভিযোগ দায়ের করতে হবে। তাহলেই কি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের পরিবার, আমাদের দেশকে, আমাদের গ্রাম, আমাদের দেশকে, আমাদের ভবিষ্যৎ জাতিকে আমরা কি এই মাদকের হাত থেকে রক্ষা করতে সক্ষম হব। আর এর ভিতর দিয়েই আমাদের বিশ্ব শান্তি ফিরে আসবে। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা একটা দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ গড়ে তুলতে সক্ষম হব। আজকে সবার দীর্ঘায়ু আর সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। নমস্কার।